শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত 11টার পর উচ্চ শব্দ নিষেধ। র্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ। দুর্ঘটনায় আহত যে কোনো ব্যক্তিকে সব হাসপাতাল ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ। দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তিতে হবে পরীক্ষা, প্রথম শ্রেণীতে লটারি। 3 দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবার নতুন করে প্যারা স্পোর্টস আয়োজনের ঘোষণা সরকারের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামার কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে শব্দ দূষণ বিধিমালা 2025 কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদপ্তর। এতে সর্বসাধারণকে বিধিমালার বিভিন্ন নিষেধাজ্ঞা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্র বা কর্মকাণ্ডে বিধিমালায় নির্ধারিত শব্দমাত্রা অতিক্রম করা যাবে না। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া পারিবারিক অনুষ্ঠান বা জনসমাবেশে উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার করা যাবে না। অনুমতি পেলেও শব্দমাত্রা 90 ডেসিবেলের বেশি এবং সময়সীমা 5 ঘন্টার বেশি হতে পারবে না। নির্ধারিত শব্দমাত্রা অতিক্রমকারী কোনো ধরনের হর্ন উৎপাদন, আমদানি, মজুদ, বিক্রয়, বিতরণ, বাজারজাতকরণ, পরিবহন ও ব্যবহারের নিষিদ্ধ। নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পটকা, আতশবাজি সহ শব্দ দূষণ সৃষ্টি করে এমন কার্যক্রমও নিষিদ্ধ। আবাসিক এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত হর্ন বাজানো যাবে না। প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বেলুন ফোটানো এবং উচ্চ শব্দ সৃষ্টি করে এমন শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। আবাসিক এলাকায় শেষ সীমানা থেকে 500 মিটারের মধ্যে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পরিচালনা করা যাবে না। ট্রাফিক সার্জেন্ট বা ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে শব্দ দূষণের ঘটনা ঘটলে তারা ঘটনাস্থলেই শাস্তি দিতে পারবেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সবাইকে বিধিমালার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানও জোরদার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নতুন একটি বাহিনী গঠন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে এই লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জনসাধারণের জন্য এই বিষয়ে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলে আইনটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। নতুন আইন কার্যকর হলে র্যাব সংক্রান্ত বিদ্যমান আইন ভিত্তি বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান কার্যকর থাকবে। খসড়া আইনে র্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে বাহিনীর দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা ও নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। খসড়া অনুযায়ী নতুন ইউনিটের জন্য সরকারি নির্ধারিত একটি প্রতীক, পতাকা এবং সুনির্দিষ্ট পোশাক থাকবে। দুর্ঘটনায় আহত যে কোনো ধরনের ব্যক্তিকে সব সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 8 বছর আগে জারি করা রুল নিষ্পত্তি করে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি এই নির্দেশনা দেয় একটি বেঞ্চ। ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে 2 আইনজীবী 2018 সালের 4 ফেব্রুয়ারি রিটটি করেন। প্রাথমিক শুনানির পর রুল জারি করেছিলেন হাইকোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2023 সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সন্ধ্যা 6টায় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এই ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় পাশের হার 60.97%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের 181টি কলেজের মোট 1,81,992 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে 60.97% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে তাদের ফলাফল জানতে পারবেন। অভিভাবকদের আপত্তির কারণে আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। যদিও পরীক্ষার ধরন কেমন হবে তা এখনো জানায়নি মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলি সাদিক এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী 10 আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঘেরের পারে খেরাই শশা চাষে বাম্পার ফলন হলেও সংরক্ষণাগারের অভাব আর ভাঙাচোরা সড়কে বিপাকে পড়েছে যশোরের অভয়নগরের কৃষকরা। হেদিয়া, মালাধরা, দিঘিরপাড়, নওপাড়া সহ বিভিন্ন এলাকায় এবার খেরাই, শশা, বরবটি ও শিমের ভালো ফলন হয়েছে। প্রতিদিন মালাধরা বাজার 8 থেকে 10 ট্রাক খেরাই বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা কিনতে এলেও মৌসুমের শুরুতে প্রতি মন 4000 টাকা খেরাই দাম এখন নেমে এসেছে 1600 থেকে 2000 টাকায়। কৃষকদের অভিযোগ, কোল্ড স্টোরেজ না থাকায় প্রতিদিনই ফসল বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে বেহাল সড়কের কারণে বাজারে পণ্য পৌঁছাতে বাড়ছে খরচ, কমছে লাভ। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন জানিয়েছেন, আধুনিক সংরক্ষণাগার গড়ে উঠলে কৃষকরা আরো ভালো দাম পাবেন এবং দুর্ভোগও কমবে। কৃষকদের দাবি, সংরক্ষণাগার নির্মাণ, ন্যায্য মূল্য নিশ্চিত এবং দ্রুত গ্রামীণ সড়ক সংস্কার করা হলে অভয়নগরের সবজি উৎপাদন ও কৃষকের আয় দুটোই আরো বাড়বে। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 3 দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শুরু হওয়া এই সফরে দেশটির সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স কোর্সেস ফিল্ড মার্শাল আসিফ মুনির তার সঙ্গে রয়েছেন। খবর ডন নিউজের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে গেছেন। তারা আরও জানায়, সফরকালে প্রধানমন্ত্রী ওমরা পালন করবেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মাদের রওজা জিয়ারত করবেন। এর আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই সফরের ঘোষণা দেন। তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পাকিস্তান সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করতে নতুন করে প্যারা স্পোর্টস আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। শুধু প্রতিযোগিতা নয়, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা এবং আধুনিক অবকাঠামোয় প্যারা ক্রীড়াকে নতুন ভিত্তির উপর দাঁড় করানোর পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আগামী সেপ্টেম্বরে নতুন করে প্যারা স্পোর্টস আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশের 64 জেলার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। প্রতিমন্ত্রী বলেন, আমরা শুধু ঢাকা কেন্দ্রিক কার্যক্রম চাই না, দেশের প্রতিটি জেলায় থাকা বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিভাবান ছেলে মেয়ে খুঁজে বের করে খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে চাই। এশিয়ান প্যারা গেমস, প্যারা অলিম্পিক সহ বিভিন্ন আসরে তারা যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তার বিষয়েও নতুন ঘোষণা দেন প্রতিমন্ত্রী। বর্তমানে 300 জন ক্রীড়াবিদ নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। আগামী 1 মাসের মধ্যে আরো 200 জনকে এই কর্মসূচির আওতায় এনে 500 জনকে ভাতা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এশিয়ান প্যারা গেমস বা অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী নতুন ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে এই ভাতার অন্তর্ভুক্ত করা হবে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।